ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ল একদিন। সোমবার ফর্ম সংগ্রহ করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনগুলো। ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও প্রার্থিতা চূড়ান্ত করেনি ছাত্রদল সহ কয়েকটি সংগঠন। এছাড়া অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উমামা ফাতেমা স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন। গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতিতে যখন চলছে নতুন মেরুকরণ, তখন আলোচনার কেন্দ্রে ডাকসু নির্বাচন। কৌশলগত কারণে মনোনয়নপত্র নিতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছে ছাত্র সংগঠনগুলো। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেয়নি অনেক সংগঠন। ডাকসু নির্বাচনে ইনক্লুসিভ প্যানেল নিয়ে হাজির ইসলামী ছাত্র শিবির। ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। একই প্যানেলে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা এবং সদস্য পদে লড়বেন সর্বমিত্র চাকমা। যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভোট ফর চেঞ্জ স্লোগানে নিজেদের প্যানেল ডাকসু ফর চেঞ্জ ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, আমাদের এই প্যানেল আমরা যদি শিক্ষার্থীদের সেই ম্যান্ডেট পাই, আমরা বিশ্ববিদ্যালয়ের হল প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হতে দেব না। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখরাও নিয়েছেন মনোনয়নপত্র। ডাকসু নির্বাচনে নতুন চমক নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার ঘোষণা উমামা ফাতেমার। প্যানেলের নাম হতে পারে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। আর ডিইউ ফার্স্ট নামে স্বতন্ত্র প্যানেলে নিজেকে জিএস ঘোষণা করেন মাহিন সরকার। আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের মধ্য থেকে আমরা যারা আগ্রহী, ডাকসু নির্বাচনে আগ্রহী, তাদেরকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে কে কোন পদে প্রার্থী তা জানা যাবে কাল। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি, সেই প্রক্রিয়া আমাদের চলমান আছে। বাম ছাত্র সংগঠনের নেতৃত্বাধীন জোটের প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থী নির্যাতনের দায়ে অভিযুক্ত ডাকসু ভিপি প্রার্থী জুলিয়া সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 2টি অনলাইন গ্রুপের পরিচালনাকারীদের সাথে বৈঠক করেছে। এই 2টি গ্রুপ বহুবিধ অগণতান্ত্রিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে দিনভর নানা নাটকীয়তা চলে ছাত্র দলের প্যানেল নিয়ে। সংগঠনের পক্ষ থেকে একটি পদের জন্য একাধিক জনকে মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রার্থীরা। চূড়ান্ত প্যানেল নির্বাচন করবে দলের হাইকমান্ড। আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেকের মতো করে আপনারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন। বিভিন্ন পদে প্রার্থিতা করার জন্য ফর্ম নিয়েছি, আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের হাইকমান্ড। তবে কয়েকটি সংগঠনকে দেখা যায় নীতিমালা ভঙ্গ করে স্লোগান দিতে, যদিও চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। আপনারা তো সাক্ষী ছিলেন, আপনাদের কাছে মনে হয়েছে আমরা কোনো পক্ষের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাইছি অথবা কিছু করছি না, আমরা দেখাইনি। ডাকসুর 28টি পদে মোট মনোনয়ন ফর্ম নিয়েছেন 565 জন, আর হল সংসদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন 1226 শিক্ষার্থী। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের। সংগঠনটির নেতারা বলছেন, তাদের বিজয়ের সম্ভাবনা দেখে মব তৈরি করে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বসলো যে বিশ্ববিদ্যালয়ের হল সমূহে ছাত্র রাজনীতি থাকবে না, যেটা তার ইখতিয়ারে নাই, আইনেও তাই বলে। একটি কার্যকর, অবাধ, নিরপেক্ষ, আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না।
কে হচ্ছেন পরবর্তী ডাকসু ভিপি, কাদের হাতে উঠবে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ব, সেই সমীকরণ মেলাতে ব্যস্ত ছাত্র সংগঠনগুলো। ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চলছে পাল্টাপাল্টি অভিযোগও। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সরগরম জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রার্থী, প্যানেল আর সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ভাষা আন্দোলন থেকে ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং ৯০-এর গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে গৌরবময় অবদান। সবশেষ জুলাই অভ্যুত্থানে মাত্র ৩৬ দিনে শক্তিশালী আওয়ামী লীগ সরকারের পতনেও নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ডাকসু নির্বাচন তাই পাচ্ছে বিশেষ মনোযোগ। বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্রতিনিধি যারা আছে তারা যদি একটু দায়িত্বশীল হয় তাহলে আমার মনে হয় না কোনো সংঘাত হওয়ার কথা। এটা যেন হচ্ছে সারা দেশের নির্বাচনের যে একটা প্রতিরূপ রিফ্লেক্ট করতে পারে। একে একে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষ 2 বিশ্ববিদ্যালয়। ৩৩ বছর পর 11ই সেপ্টেম্বর হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্যানেলে ডাকসুর নেতৃত্বে আসার লড়াইয়ে আছে জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনও। ইতিমধ্যেই আমাদের প্যানেলের যেই প্রার্থী যারা হবেন তাদেরকে আমরা গুছিয়ে নিয়ে এসেছি। এককভাবে প্যানেল দেওয়ার প্রস্তুতি থাকলেও জোটের আলোচনা জারি রাখার কথা বলছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির। সবসময় শিক্ষার্থীদেরকে চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে, এমন শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা প্যানেল করব। এমন একটি প্যানেল করা যেখানে আসলে শিক্ষার্থীরা তাদের আস্থার প্রতিদান পাবে। ডাকসু ভোটে প্রগতিশীল শিক্ষার্থীদের মধ্যে বিভক্তির সুর, অভ্যন্তরীণ কোন্দল আছে ছাত্র দলেও। চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা হবে, তখনই হচ্ছে আমরা আমাদের প্যানেল নিয়ে কাজ করব। সাধারণ শিক্ষার্থীরা চান দলীয় মতাদর্শ নয়, বরং ব্যক্তিগত যোগ্যতা ও দাবি আদায়ে যোগ্যরাই পাক নেতৃত্ব। 25শে আগস্ট প্রকাশ হবে ডাকসুর প্রার্থী তালিকার খসড়া। শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয় এমন নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, আমরা এখনো প্রায় 27-28 দিন বাকি আছে, এর মধ্যে পরিবেশ আরো উত্তরোত্তর পরিবেশ আরো উন্নততর হবে। ভোটের প্রতিযোগিতা জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ডাকসু নির্বাচনে 23টি পদ ও হল সংসদে 15টি এবং সিনেটে 5টি পদে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে এবার। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মতপার্থক্য। দাবিগুলো পূরণ করলে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ডাকসুর নেতৃত্বে আসতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করাও, তবে আছে মতবিরোধ। আমি চেষ্টা করেছি যারা আছে তাদের সাথে কথাবার্তা বলতে, এখনো আলোচনা চলমান আছে। সর্বোপরি আমরা ডাকসুটাকে চাই যে পলিটিক্যাল বায়াসনেস থেকে দূরে গিয়ে। বামপন্থী সংগঠনগুলো সংস্কৃতি কর্মী এবং আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে জোট করার চেষ্টা করছে। আবার দলীয় ব্যানারের বাইরেও অনেকে আসতে চায় নেতৃত্বে। যারা অন্যের মত প্রকাশের স্বাধীনতা চায়, অন্যের প্রতি সহনশীল, তাদের একত্রিত হওয়া উচিত। বিভিন্ন জায়গায় বসা হচ্ছে, কথা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার সৌভাগ্য যে আমি এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমিও সুযোগ পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনে প্রাধান্য পাবে প্রার্থী ও শিক্ষার্থীর মতামত। নিয়মিত স্টুডেন্ট তারাই শুধু ভোটার হতে পারবে, তারাই শুধু ক্যান্ডিডেট হতে পারবে। তো এখন বড় দল যেটা দাবি করেছে সেখানে তাদের বেশ কিছু নেতৃত্ব হয়তো বা এরকম সুযোগ নিতে পারবে না। আমার ধারণা সেরকম কিছু বিষয় তাদের মধ্যে রয়েছে বলেই তারা এই দাবিটা করেছে। নির্বাচন পেছানো, একই সঙ্গে এমফিল, পিএইচডি বা দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ। এরই মধ্যে আংশিক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন, আর ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল করার চেষ্টায় ছাত্র অধিকার পরিষদ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে। 20শে আগস্ট পবিত্র আখিরি চাহার সোমবার উপলক্ষে একদিন সাধারণ ছুটির পর 21শে আগস্ট পর্যন্ত এর সময়সীমা বর্ধিত করা হয়। রাতে ডাকসু নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডাকসুর সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম।
প্রধান উপদেষ্টার আহ্বানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনে যোগ না দেওয়াকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে মনে করেন দেশের বরেণ্য আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার সুযোগ থাকলেও তা গ্রহণ না করার নেপথ্য কারণ পিআর পদ্ধতি নির্বাচনকে জটিল এবং সময়োপযোগী নয় বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানে ক্ষমতা থাকলে তা প্রয়োগে অনীহা দেখান রাষ্ট্রপতি। এমন মন্তব্য করে তিনি বলেন, সংবিধান ক্ষমতা নয়, সংকট ব্যক্তির ব্যক্তিত্ব ও মানসিকতায়। প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক। কিন্তু সেই ঘোষণার 10 দিনের মাথায় দেখা যায় অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে কি হয়েছিল তখন? কেনই বা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার মতো সম্মানজনক পদ গ্রহণ করলেন না, তা জানতে চাই তার কাছে। টেলিভিশন খুলে বসলাম, না নিজের নাম শুনলাম, তা আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। কানাঘুষা শুনলাম যে অনেকেই আমার নাম শুনে পছন্দ করেনি। ওই সরকারের একজন জিজ্ঞেস করলো, আমি বললাম আমার নাম বাদ দিয়ে দেন। তো ওইভাবে আমি আর এখন সব অতীতের দিকে তাকিয়ে গত কয়েক মাসের অবস্থা দেখে এখন তো ফ্র্যাঙ্কলি মানে এটা না বুঝে না জেনে সরে দাঁড়ানোটা জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্তের একটা। বহুল আলোচিত পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে নিজের মূল্যায়নও তুলে ধরেন তিনি। নাম লেখা আছে, মার্কার লেখা আছে, তার পাশে আমরা মানে ভোট দিচ্ছি, চিহ্ন দিচ্ছি, আর তারপরে জানি যে যে বেশি ভোট পাবে সে জিতবে। এখন এই 100 বছরের যে আমাদের যে প্রচলিত সিস্টেম, এটাকে আপনি 2 মাসে কেমনে লোক যে আমি যারে ভোট দিব সে জিতবে না, এই জিনিসটা আপনি কেমনে বুঝাবেন? মানে আমার এলাকায় যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কিন্তু এখানে সংসদ সদস্য পিআর সিস্টেমে আরেকজন হবে, এইটা বোঝাতে গেলে অন্তত 10 বছর সময় লাগবে। সংবিধানে রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা রয়েছে তা চর্চা করা হয় না বলেও মত দেন তিনি। প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবে হেরে গেলেন, রাষ্ট্রপতিকে বললেন যে সংসদ ভেঙে দিতে, সাধারণত দুনিয়াতে নিয়ম। কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে, উনি যদি ওই সংসদ ভেঙে না দিয়ে উনি যদি মনে করেন যে অন্য কোনো ব্যক্তি সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাবে সংসদে, তাহলে অন্য ব্যক্তিকে তো উনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিতে পারেন। এই ধরনের বিরাট ক্ষমতা কিন্তু অন্য কোনো দেশে আশেপাশে আমি খুঁজে পাইনি। তো অনেকগুলি ক্ষমতা দেওয়া আছে, কিন্তু এখন ওটার ব্যবহার না করলে, আর এখন ব্যবহার করার মতো লোককে আপনি রাষ্ট্রপতি না বানালে তো এটা সংবিধানের দোষ। প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীর কোথাও কে কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্ধারিত করা নেই বলেও জানান এই সংবিধান বিশেষজ্ঞ। কিন্তু প্রধানমন্ত্রী আছে এই দেশে, কোথাও কোনো টার্ম লিমিট নাই। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পাচারের অর্থ দেশে ফেরত আনার তেমন সফলতা নেই। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর মহাসমারোহে অর্থ পাচারের চমক জাগানো তথ্য জানানো হলেও অর্থ দেশে আনার সফলতা হাতে গোনা 2-1টি। তারা বলছেন, পাচারের অর্থ ফেরত আনার ক্ষেত্রে আন্তর্দেশীয় আইনি জটিলতা রয়েছে। এছাড়া সরকারের নিজস্ব সক্ষমতার ঘাটতিও রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশে পাচারের প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রবিবার এমন তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অনুসন্ধানে পাচারের অর্থে গড়া এসব সম্পত্তির হদিশ পাওয়ার পাশাপাশি 9টি দেশে টাকার বিনিময়ে 352টি পাসপোর্ট নেয়ার তথ্য মিলেছে। সিআইসি দেশে বসেই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে এসব তথ্য পেয়েছে। তবে অর্থনীতির গবেষকরা বলছেন, পাচারের অর্থ ফেরত আনার সফলতার নজির কম। প্রশ্ন হলো, ফেরত কি আসে? আমরা যদি গত কয়েক দশকের উদাহরণ দেখি, খুবই ছোট্ট 1-2টা অ্যামাউন্ট ছাড়া, যেগুলা খুব সম্ভবত রাজনৈতিক পট পরিবর্তনের পরে কোনো রাজনীতিবিদকে কেন্দ্র করে হয়েছিল, এরকম 2-1টা ছোট্ট ঘটনা ছাড়া আমরা এগুলার ফলো থ্রু দেখি না। মানে অতপর কি
অর্থ ফেরত আনায় আইনি জটিলতার পাশাপাশি রয়েছে সরকারের সক্ষমতা ও সদিচ্ছার অভাব। যারা এই টাকাগুলি পাচার করেছে এই টাকাগুলির কিন্তু সেম শেপে নাই, তারা কিন্তু ডিফারেন্ট শেপে সেটাকে ট্রান্সফর্ম করেছে। তাহলে এটাকে আপনাকে চেইনটাকে ইস্টাবলিশ করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে হয়তো বা দুবাই গিয়েছে, দুবাই থেকে ব্রাজিল গিয়েছে, ব্রাজিল থেকে হয়তো বা লন্ডনে আসছে। তাহলে এই যে চেইনটা, সেই চেইনটাকে আপনাকে ইস্টাবলিশ করতে হবে। যখন আইডেন্টিফাইড হয়ে যায় তখন পুরো বিষয়টা ম্যানেজ করা, আইনি বিশ্লেষণ করা, কিভাবে আগাতে হবে, যে হোস্ট যেখানে অ্যাসেটটা আছে সেই হোস্ট কান্ট্রির আইনি ব্যবস্থাটাকে ম্যানেজ করা বা কোর্টের জন্য তৈরি হওয়া, খুবই বিশেষজ্ঞ দ্বারা এগুলো তৈরি করতে হয় বা ম্যানেজ করতে হয়। ইন্টারন্যাশনাল ল ফার্ম, ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারি ফার্ম, ফরেনজিক অডিটর, এই ধরনের কারিগরি বিশেষজ্ঞ নিয়োগ দিতে হয়। সেটা কিন্তু আমরা বিগত বছর বা বিগত সময়গুলোতে বাংলাদেশে কখনো দেখিনি। গবেষকরা বলছেন, পাচারের অর্থ ফেরত আনার হাতে গোনা যে কয়েকটি নজির আছে তাও সম্ভব হয়েছে রাজনৈতিক কারণে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মশিউল আলম চুন্নু সহ 3 ব্যবসায়ীর বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অর্ধদিবস হরতাল চলছে। ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই হরতাল চলবে। হরতালের প্রভাবে বাজারের সব দোকান বন্ধ রয়েছে। বালিয়াকান্দি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। যে কোনো ধরনের নাশকতা এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাজবাড়ী আদালতে চাঁদাবাজির অভিযোগে 3 ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাটি করেন কৃষি কর্মকর্তা পলি আক্তার। 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি কমেছে 25 সেন্টিমিটার। সোমবার পদ্মা নদীর পাংখা পয়েন্টে পানি ছিল 21.26 মিটার। সকালে পানি কমে দাঁড়িয়েছে 21.01-এ। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় 12,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। পদ্মা নদীর পানিতে 8,000 কৃষকের বোরো, আউশ, ভুট্টা, শাকসবজি সহ 2,012 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসে পদে পদে হয়রানি আর ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা। ঘুষ না দিলে সহজে মেলে না পাসপোর্ট। অফিসের ভেতরেরই এমন 2টি ভিডিও এসেছে ডিবিসি নিউজের কাছে। অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সক্রিয় পাসপোর্ট আবেদনের কম্পিউটার দোকানিরা। গ্রাহকদের নানা কায়দায় হয়রানি করে বাধ্য করা হচ্ছে ঘুষ দিতে। পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিসের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অনুপ সাহা সহজে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাসে 8,000 টাকা ঘুষ নিচ্ছেন একজন সেবা প্রত্যাশীর কাছ থেকে। অন্য একটি ভিডিওতে দেখা যায় অনুপ সাহার কথা বলে আরেকজনের কাছে 8,500 টাকা নেন পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী মুসলিম উদ্দিন। এ নিয়ে কথা বলতে গেলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাজেনুর আলমের কক্ষে নিয়ে সংবাদ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শেখ মাহবুর রহমানের মুখোমুখি হয় ডিবিসি নিউজ। তখন 2 কর্মচারীকে হাজির করা হলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আমি বলছি যে এই ধরনের কোনো কাজে আমরা কখনো জড়িত নই। এখন একজন টাকা তুলে আমাকে মেসেজ টাকা দেয়, সেই ধরনেরও কেস হতে পারে। আর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অনুপ সাহার দাবি ঘুষ লেনদেনের ভিডিওটি পুরনো। যে জিনিসটা নিয়ে যখন কথা হচ্ছে এটা অনেক আগে, এটা নিয়ে আমরা কয়েকবার তারপরে এখন আপনারা অনেক আসছে, আপনাদের সম্মানার্থে আমরা একটু জিনিসটা ইয়ে করে সমাধান করে দেন না ভাই, কদিন আর আপনাদের এলাকায় থাকে। পাসপোর্ট করে দেওয়ার কথা বলে গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে নানা কৌশলে। পঞ্চগড় পাসপোর্ট অফিসে দুর্নীতি আর দুর্নীতি। এখানে ছোট্ট একটা কাজের জন্য আসলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমার এক ভাই ব্রাদার মনে করেন পাসপোর্ট করতে আসছে, ক্লাস 4 কবিতা বলানো হয়। ইতিমধ্যে যখন বলে যে এগুলো আমার দ্বারা সম্ভব হচ্ছে না, উনি বলেন যে মনে করেন বাইরে দোকান আছে, দোকানগুলোর সাথে আপনি একটু যোগাযোগ করেন। অনলাইন আবেদনের জন্য অফিসের আশেপাশে গড়ে উঠেছে বেশ কিছু কম্পিউটারের দোকান। এসব ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ অসাধু কর্মকর্তা কর্মচারীদের। টাকা পেলে আবেদনের অনলাইন কপিতে সাংকেতিক চিহ্ন দিয়ে পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। একটি পাসপোর্টের জন্য নেওয়া হয় 10,000 টাকা পর্যন্ত। চাকরি করে আর কি, এদের ভিতরে একজন আসলো, আসে বললো যে ভাই কাজটা হবে কিন্তু কিছু টাকা পয়সা খরচ হবে। ওনারা বাইরে পাঠিয়ে দিল যে বাইরে যান, বাইরে আমাদের লোক আছে, এখানে একটা দোকান আছে, দোকানের মালিকই মূলত ওদের টাকাটা লেনদেন করে। এক্সকিউজ দেখিয়ে তারা কিন্তু অতিরিক্ত এই টাকাটা
আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সহকারী পরিচালকের। যারা ফর্ম ফিল আপ করে তারা কে কিভাবে ফিল আপ করে, কি কন্ডিশনে করে, তাদের ব্যাপার। আমার অফিসে কোনো অ্যাপ্লিক্যান্ট কোনোভাবে হ্যারাসমেন্ট হয় না। যদি কোনো অভিযোগ পান, সরাসরি সুনির্দিষ্ট অভিযোগ করেন, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। পাসপোর্ট অফিসে ভোগান্তি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিতের দাবি সেবাগ্রহীতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপের প্রভাবশালী নেতাদের সঙ্গে দিনভর বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের মধ্যে তিনি ফোনে কথা বলেন পুতিনের সাথে। এরপর সন্ধ্যায় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি। গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের 3 দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।